স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বলেন ভালো, দেখতে ভালো, আর সময়টা তার। এই সময়টিতে বাংলাদেশে জনাব সালাউদ্দিন সাহেবের মতো এরকম আকর্ষণীয় ব্যক্তিত্ব, পুরুষ আর দ্বিতীয় জন নেই। পুরো সরকারের মধ্যে তার যে আলোকবর্তিকা, জাস্ট লাইক এ হ্যাজাক লাইট। বাকি সবাই মোমবাতি বা কেরোসিনের প্রদীপ, কিন্তু যেখানে সালাউদ্দিন সাহেব যান সঙ্গে সঙ্গে সেখানে হ্যাজাক লাইট জ্বলে ওঠে। হ্যাজাক লাইটের আধুনিক সংস্করণ হয়তো ফ্ল্যাড লাইট, কিন্তু আমরা যারা সেই 70-এর দশকে বা 60-এর দশকে যাদের জীবন শুরু, আমাদের কাছে এখনো মানে মোমবাতি, তারপরে ওই সলতে দিয়ে ছোট দাদা, দাদি, মা, খালা তারা ওই নবজাতকের পাশে মানে সলতে দিয়ে এক ধরনের পিন পিন আলো জ্বলিয়ে রাখতো ছোট বাচ্চা হলে। সারা সেটা জ্বলতো, সেটা সরিষার তেল দিয়ে এটা জ্বালানো থাকতো। এর কারণ হলো যে প্রায় বেশিরভাগ বাড়িতে মাটির ঘর ছিল, সেই মাটির ঘর মানে খোদাই করে শিয়াল ঘরের মধ্যে ঢুকে যেত। তারপরে ইঁদুর, তারপরে আরও জিনিসগুলো রয়েছে যেটুকুলোকে বলা হয় কি যেন ভাইতে বলা হয় আমাদের দেশে। তো এরা এসে এই বাচ্চাদেরকে কামড় দিত, ছোট ছোট নবজাতক বাচ্চাদেরকে কামড় দিত। তো এর থেকে বাঁচার জন্য বেশিরভাগ গরিব মানুষের বাড়িতে আসলে এমনি চকিও ছিল না, তারা ফ্লোরে ঘুমাতো। তো এই জন্য হেরিকেন জ্বালানোর অবস্থাও অনেক মানুষের ছিল না। কেরোসিনের প্রদীপ জ্বালানোর অবস্থা তো প্রশ্নই আসে না। ওই জন্য ওই রেড়ির তেল বা সলতে দিয়ে, সরিষার তেল দিয়ে তারা এই জিনিসটা জ্বালাতো। তো এরকম সলতের তেল, মোমবাতি মানে তেলের সলতে দিয়ে যে আলোটা বের হয় খুব ক্ষীণ, পিট 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 করে জ্বলে। তারপর হেরিকেন, কেরোসিনের প্রদীপ, তো এইগুলোর পাশে বা মশাল, এগুলোর পাশে যখনই একটা হ্যাজাক লাইট গ্রামে জ্বলতো বা বাজারে জ্বলতো, মানে আমাদের মতো যারা ছোট ছোট পোলাপান, আমরা সেই হ্যাজাক লাইট দেখার জন্য আমরা পাগল হয়ে যেতাম। গ্রামের কোনো বিয়ে বাড়িতে যখন রাতে কোনো অনুষ্ঠান হতো, এবং একটা বা দুটো হ্যাজাক লাইট ভাড়া করে আনা হতো, এবং আপনাকে দাওয়াত করুক বা না করুক, শুধু হ্যাজাক লাইট দেখার জন্য সেই ছেলেরা, বুড়োরা ওই বাড়িতে গিয়ে হাজির হতো। এই ছিল হ্যাজাক লাইট। তো সেই অর্থে আমাদের বর্তমান রাজনীতির অঙ্গনের পূর্ণিমার চাঁদ বলেন, হ্যাজাক লাইট বলেন, কিংবা উদিত সূর্য বলেন, সবই এখন সালাউদ্দিন সাহেবকে কেন্দ্র করে হচ্ছে। তাকে সবাই ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলছেন, আর অনেক কিছু। এখন এই সালাউদ্দিন সাহেব সম্প্রতি আওয়ামী লীগকে নিয়ে একটি অতি মূল্যবান কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আর তার সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটি হলো, দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, আওয়ামী লীগ আর ফিরে আসবে না, নো মোর আওয়ামী লীগ। কাজেই আওয়ামী লীগকে নিয়ে কোনো আলোচনা নেই। দাফন অর্থ কি? দাফন অর্থ মানে সমাধিস্থ করা। হিন্দু মতে চিতায় জ্বালিয়ে দেওয়া, মুসলমানদের ধর্মমতে জানাজা পড়ে তারপর কবরস্থ করা, এটিকে বলা হয় দাফন। আমাদের দেশে দাফন কাফন এই কথাটা খুবই ব্যাপকভাবে প্রচলিত। আপনি যদি মুসলমান হন, তাহলে দাফন কাফনের আগে আপনাকে কতগুলো আনুষ্ঠানিকতা করতে হবে। এক নম্বর হলো আপনাকে মরতে হবে, ইউ হ্যাভ টু ডাই, আপনাকে মরতে হবে। 2 নম্বর হলো যে মরার পরে মুসলমান ধর্ম অনুযায়ী আপনাকে গোসল করাতে হবে, পাক পবিত্র করতে হবে, আতর ঠাতর মাখাতে হবে। 3 নম্বর হলো আপনার জানাজা হবে। ও ও আপনাকে গোসল করার পর আপনাকে কাফন পরানো হবে, কাফনের কাপড় পরানো হবে। তারপর জানাজা হবে, জানাজার পরে আপনাকে কবরে যখন রাখা হবে, ওটাকে বলা হয় দাফন। এখন সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, কবর হয়ে গেছে কোথায়? দিল্লিতে। এই কথাটার ভাব সম্প্রসারণ করব। এখন ধরুন, আওয়ামী লীগ তো একটা দল নয়, আওয়ামী লীগ কোনো ব্যক্তি নয়, আওয়ামী লীগ শেখ হাসিনা নয়, ইভেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু নয়। আওয়ামী লীগ হলো একটা বিশ্বাস, এ বিলিভ, যেটা এদেশের 6 কোটি মানুষ মস্তিষ্কে এবং মনে ধারণ করেন। তাহলে মস্তিষ্ক যদি 6 কোটি হয় আর মনও 6 কোটি, তাহলে 12 কোটি। এই 12 কোটি মানে 6 কোটি মন আর 6 কোটি মস্তিষ্ক কবে মরল? তারপরে কে তাদেরকে মারলো? একসাথে কিভাবে মরলো? এদের কি ডায়রিয়া হয়েছে? এদের কি যাকে বলা হয় পোলা ওঠা হয়েছে? গুটি বসন্ত হয়েছে? করোনা হয়েছে? এদেরকে চিকেন পক্স, যেটাকে আমরা গুটি বসন্ত বলি, সেটা চাইতেও গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ ঠিক বলে বিধ্বংসী, সেটা হলো একটা সময় যেটা গ্রামের পর গ্রাম হচ্ছে হার্ট ছিদ্র হয়ে যেত, একটা অসুখ। সেই অসুখটি এখন আর নাই।
তো সেই অসুখটা হলো কিনা, সেই মহামারী অসুখটা হলো কিনা, তাহলে এই জিনিসটা মানে মরল কী করে, নাম্বার ওয়ান। অর্থাৎ যদি আপনি আদর্শ এবং যাকে বলে একটা চিন্তা ধরেন, বিশ্বাস ধরেন। দুই নম্বর হলো যে এই আওয়ামী লীগের যে বিশ্বাস এবং যে আদর্শ এবং যে নীতি, সেটা জয় বাংলা হোক, তারপরে জয় বঙ্গবন্ধু হোক, শেখ হাসিনা হোক, বাংলাদেশি মানে বাঙালি জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতা হোক, মুক্তিযুদ্ধ হোক, মানে এই যে তার যে অনেকগুলো ন্যারেটিভ রয়েছে, আদর্শ রয়েছে। প্রথমত আওয়ামী লীগ এটা বিশ্বাস, মানে আওয়ামী লীগ নাম শুনলে, নৌকার কথা দেখলেই মানুষের মনের মধ্যে একটা নাচন তৈরি হয়ে যায়, মস্তিষ্কের নাচন তৈরি হয়ে যায়, এটা একটা পার্ট। সেকেন্ড হলো এটা মরলো কী করে, দিস ইজ মাই কোশ্চেন। সেকেন্ড হলো এটার যে আদর্শ, আদর্শের কতগুলো যাকে বলা হয় নাম্বার আছে। বললাম যে এটা যেমন মুক্তিযুদ্ধের আদর্শ, জাতীয়তাবাদের আদর্শ, রাজনৈতিক আদর্শ, তারা গরিব মানুষের রাজনীতি করে, মেহনতি মানুষের রাজনীতি করে, প্রান্তিক জনগোষ্ঠী মানুষ করে। এখন আপনি বাংলাদেশে ধরেন যত রিক্সাওয়ালা আছে, 90% রিক্সাওয়ালা আওয়ামী লীগ করে। যত মজুর আছে, মোটে আছে, মেথর আছে, নাফিত আছে, ধোপা আছে, 90% আওয়ামী লীগ করে। এদেশের যত দলিত সম্প্রদায় রয়েছে, উপজাতীয় সম্প্রদায় রয়েছে, 90% আওয়ামী লীগ করে। হিন্দু সম্প্রদায় 90% আওয়ামী লীগ করে। তা এই মানুষগুলো তারা কোনো আদর্শ বুঝে না, এটা তারা বিশ্বাসে লালিত হয়। আর এদেশের কবি, সাহিত্যিক, শিল্পী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, এখন সবাই বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ করে। তো এদের যে অ্যাক্টিভিটি, এদের যে কর্মকাণ্ড আদর্শের ভিত্তিতে, তার কি মরণ হয়েছে? অনেকের কথা বদলে গেছে, সুর বদলে গেছে, বক্তব্য বদলে গেছে, নতুন নতুন বক্তব্য আমরা শুনতেছি। তবে আজকে প্রথম কথা বলতে চাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি একজন কবিও, হ্যাঁ, শায়েরি করেন, ফার্সি উর্দু শায়েরি ওনার কণ্ঠে আমরা শুনছি। তো এই সংসদে একটা শায়েরি এমন ছিল, কি যেন সরফরাশ কি তমন্না, হ্যাঁ, सरफराश की तमन्ना अब हमारी दिल में है, देखना है जोर कितना बाजू एक कातिल में है। এটাই তো ছিল মনে হয়, सरफराश की तमन्ना अब हमारी दिल में है। আমার এই হৃদয়ের মধ্যে মৃত্যুর ইচ্ছা আছে, উৎসর্গের ইচ্ছা আছে, শহীদ হওয়ার ইচ্ছা আছে। এখন দেখতে চাই দুশ্মনের বাহুতে কতটা জোর আছে। দেখনা হ্যায় জোর কিতনা বাজু এক কাতিল মে হ্যায়, কতটা জোর আছে তার বাহুতে ওই দুশ্মনের, সেটা দেখতে চাই। দেশপ্রেমের কবিতা, ওনার ভিতরে দেশপ্রেমটা আছে। আজকের কথাবার্তাতে তাই তো মনে হইল আমার কাছে। আপনাদের কাছে কি মনে হয়? উনি কিন্তু এই ঢাকাতে যাদের পতন হইল তাদেরকে দিল্লিতে কবর দিয়ে দিছে, একদম এন কইরা দিছে, কোনো সুযোগ নাই। নির্বাচনের আগে যাই বলে থাকি না কেন, এখন সেই সুযোগ নাই। স্থির হইতে টাইম লাগে তো ভাই, অনেক বড় একটা ঢেউ আসছিল, তো সুনামি আসছিল, সময় লাগবে স্থির হইতে। 3-4 মাস তো কোনো টাইমই না, আর একটু সময় লাগবে বুঝতে আমাদেরকে। এখনো বুঝতে পারতেছি, এখন আর বলার সুযোগ নাই। যারা আমরা বলতাম হায় হায় উনি কি ওদের দালাল, ওইখানেই তো ছিল, ওই শিলংয়ে ছিল, ওইখান থেকে কি প্রশিক্ষণ নিয়ে আসছে, এই কথাগুলো তো আমরা বলতাম। এখন দেখেন ওদের বিরুদ্ধেই কথা বললো। ঢাকাতে যাদের পতন তাদের কবর হয়েছে কোথায়? দিল্লিতে। এই কথাটা 4 মাস আগে বললে অন্য রকম হইতো, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম। আপনাদেরকে আগেও বলছি কিছু একটা বদলে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন বর্তমানে সরকার যেভাবে চলতেছে এর পিছনে কারো গাইড আছে। হ্যাঁ ভাই, কারো গাইড আছে। আর সে গাইডটা যদি বিরোধী দলের হয়, অবাক হবার কিছু থাকবে? নিশ্চয়ই না। কারণ বিরোধী দলের চাওয়া পাওয়াগুলোই তো আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভিতরে। এই যে আওয়ামী লীগকে দিল্লিতে কবর দিয়ে দিল এবং আরো বলল, ওনার কি কোনো লজ্জা শরম নাই, কোনো আফসোস নাই, কোনো অনুশোচনা নাই শেখ হাসিনার ব্যাপারে? উনি এত অন্যায় করলো, গুম খুন হত্যা করলো, জাতিসংঘের রিপোর্টে 1400-র উপরে।
আর বাংলাদেশের পত্রিকার রিপোর্টে 800 850। বাকি লাশ কোথায় ভাই? আপনারা তো দেখছেন 128 জনের মতো শহীদকে একই জায়গায় কবর দেওয়া হয়েছে। এই 2 দিন আগে বৃষ্টির মধ্যে সার্জিস ওইখানে গেছিল, তখনই আমি দেখতে পাইলাম, আপনারাও দেখছেন। এরকম ভাই আরো অনেককে কোথায় যে কবর দিছে, তাদের মারা বাবারা এখনো তাদের সন্তানকে খুঁজে বেড়াইতেছে। আর এই চিত্রটাই তুলে ধরছে স্বরাষ্ট্রমন্ত্রী। আবার দেখেন ওই একই অনুষ্ঠানে একজন ছাত্র বলতেছে মাননীয় প্রধানমন্ত্রীকে যে মাননীয় প্রধানমন্ত্রী এই সাহস কোথায় পায়? এই শাওন, শেখ হাসিনা তো এতটা সাহসী ছিল না, ও কেন এতটা সাহস নিয়ে কথা বলে? এর পিছনে শক্তি কি? মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানতে চাই। প্রতিবাদ করছে, হ্যাঁ ভাই প্রতিবাদ হয়েছে, আবার কিছু অভিযোগও থানায় জমা পড়ছে। এর মধ্যে আমাদের মাহি আছে, শাওন আছে, আরেকজন কে যেন আছে, হ্যাঁ সোমা ইসলাম বোধহয়, যাই হোক আমি সঠিক জানি না, না যাই না কথা বলা ঠিক না, তবে সোমা ইসলামের ব্যাপারে জানি, বলতেছি। কিন্তু এর আগে আমি বইলা নেই, এই যে শাওন এই কাণ্ডটা ঘটাইয়া দিয়া দেখেন তার হইয়া প্রতিবাদ করতে আসলো কে? মাহি, পিয়া জান্নাত। হ্যাঁ, পিয়া জান্নাতকে তো আপনারা চিনেন, ওই যে ব্যারিস্টার সুমন সাহেবের সহকারী, ওই পিয়া জান্নাত আসলো প্রতিবাদ করতে। আরো অনেকেই প্রতিবাদ করতে নাইমা গেল, সহযোদ্ধা হিসাবে সামনে চলে আসলো। কিন্তু দেখেন শাওন কিন্তু সেই স্ট্যাটাসটা রাখে নাই, তার ফেসবুকে যায় দেখেন ওই স্ট্যাটাসটা নাই, ওইটা উনি মুইছা ফালাইছে। কারণ মুইছা ফালানোর পিছনে কারণ আছে ভাই। কেঁচো খুঁড়তে গিয়া ডাইনোসর বাইর হয়ে গেছে, তো ওই ভয় মুইছা ফালাইছে। কি কেঁচো খুঁড়ছে, কি ডাইনোসর বাইরেছে, একটু ভাঙ্গা বলি। হুমায়ুন স্যারের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, সবাই বলা বলি করছে, উনি প্রচার করে দিছে যে ক্যান্সারে মারা গেছে। এই শাওন ছড়াই দিছিল ক্যান্সারে মারা গেছে, কিন্তু ক্যান্সারের অপারেশন হয়েছে, সে অপারেশন সাকসেসফুল হয়েছে। ওনাকে বাসায় একা রাইখা শাওন ওই রাত্রে বাইরে কোনো একটা পার্টিতে গেছে, শোনা যাচ্ছে এগুলা। ওই পার্টিতে গেছে আর স্যার একা বাসায় উঠতে গিয়া নিচে পইরা গিয়া ওনার ওই সিলাইতে প্রবলেম হয়েছে, ওটা রক্তক্ষরণ হয়েছে, হাসপাতালে নিতে দেরি হয়েছে। উনি পার্টি ছাইরা যখন আসছে তারপরে হাসপাতালে যাইতে বেশ কিছু সময় লেগে গেছে, অনেক দেরিতে ওনাকে হাসপাতালে নিয়েছে। এই কথাগুলোই এখন মার্কেটে ছড়ায় গেছে। ওই মামলাটা আবার সামনে আসতেছে, এরকমই শোনা যাচ্ছে। তারপরে আছে সম্পত্তির ব্যাপার। স্যারের যে নুহাসপল্লীটা দেখেন, এই নুহাসপল্লী এখন কার কাছে? ওনার তো পরিবারের আরো সদস্য আছে, স্যারের তো আরেকটা সংসার আছে, সেই সংসারের যারা আছে তারা কি এই ভাগটা পাইছে? এই সেন্ট মার্টিনের মধ্যে স্যারের একটা বিরাট বড় কটেজ আছে, স্যার মাঝে মাঝে ওইখানে যাইতো, সময় কাটাইতো। এই সেন্ট মার্টিনের একেবারে ভাই সমুদ্রের কাছাকাছি, ওই সম্পত্তি কার কাছে? আরো অনেক সম্পত্তি আছে, এইসব হিসাব বাইর হইতেছে। এইসব হিসাব যখনই টান দিছে তখনই উনি স্ট্যাটাসটা মুইছা ফেলছে। এখন কথা হইছে উনি তো আর ছেলে মানুষ না, পোলা পান না, উনি কি না বুঝে কাজগুলা করতেছিল? ওনার তো এই হিসাবটা আছে। ওনার মা কিন্তু আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, আওয়ামী লীগের ওই যে মহিলা আসনের এমপিও ছিল, উনি আওয়ামী লীগ করে, উনি তো জানার কথা। এই বিএনপি একবার যখন ক্ষমতা হারাইছিল, এই ক্ষমতায় আসতে 19 বছর লেগে গেছে, তো 18-19 বছর লেগে গেছে বিএনপির মতো এত শক্তিশালী দলের। আর আওয়ামী লীগ 2 বছর না যাইতেই ক্ষমতায় চলে আসবে, এই হিসাবটা কি উনি জানে না? জানে। তারপরও কেন এসব স্ট্যাটাস দেয়? এর পিছনে কারণ উনি কি চায় জানেন? উনি চাচ্ছে এটার প্রতিবাদ করুক কারা? আমি আপনি না, উনি চাচ্ছে শিবির থেকে প্রতিবাদ করুক, জামাত থেকে প্রতিবাদ করুক, ওই শাহবাগের কাছে যায়া দাড়ি টুপি নিয়া ব্যানার নিয়া দাঁড়ায় যাক, এবং মনে মনে এইটাও চায় ওনাদের ঝুলাইয়া দেওয়ার ওই দাবিটাও তুলুক ওই শাহবাগ থেকে, রাজু থেকে, এবং বাংলাদেশের সমস্ত জেলা যেন প্রতিবাদ হয়। তাতে ওনার কি লাভ? লাভ একটা, উনি এই ফুটেজগুলা নিবে, এই ফুটেজগুলা নিয়ে বিদেশে চলে যাবে, ওইখানে নিয়ে দেখাবে যে দেখেন আমার জীবনের হুমকি আছে, আমাকে মেরে ফেলতে চায়। এই যে মৌলবাদীরা জঙ্গি ট্যাগ দিবে, দিয়া ওইখানে আশ্রয় চাইবে, যে দেশ তার টার্গেট আছে ওই দেশে যায় আশ্রয় চাইবে, আর চাওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ভাই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পাওয়া যাবে, কারণ বাস্তবে প্রমাণ দিচ্ছে তো উনি। আর এইটার জন্যই কিন্তু উনি উল্টা পাল্টা কথা বলে, যেটা বুঝতে পারে নাই আমাদের মাহি ভাইয়া, তুমি কেন আবার ঝাঁপায়া পড়লা? দরকারটা কি ছিল?
তোমারও তো বোঝা উচিত। ও হ্যাঁ, তুমি তো আবার আওয়ামী লীগ করো, ওইখান থেকে দাঁড়াইছিল, তোমার মার্কা বোধ ছিল ট্রাক মার্কা, হ্যাঁ তোমার হাজবেন্ডও আওয়ামী লীগ করে, ওই অ্যাঙ্গেল থেকে তুমি বলতে পারো। কিন্তু বলার জন্য তো আরো অনেক ব্যাপার আছে, অনেক কথা আছে। বলো, জয় বাংলা নিয়ে বলো, অন্য কথা বলো, তাকে সাপোর্ট দিতে গেলা কেন? সে কি কথাটা বলছে তুমি কি বুঝো নাই? সিআইডি কত বড় একটা কথা বলছে, এটা তো তোমার বোঝা উচিত ছিল। এরা কি এখন জয় বাংলা আন্দোলিত হয় না? এরা কি এখন ৩২ নম্বরে যেতে চায় না? এরা কি শেখ হাসিনার কথা শুনে রোদন করে না? এরা কি সকাল বিকেল খোঁজ নেয় না আওয়ামী লীগ আবার কবে আসবে? এখানে মরণ হলো কোন জায়গাতে আপনি একটু বলেন। ৩ নম্বর হলো আওয়ামী লীগ তো একটা ইতিহাস। সেই ইতিহাসের ধারাবাহিকতায় ১৯৫৪ সন, সেই ইতিহাসের ধারাবাহিকতা ৫২ থেকে শুরু করেন, ১৯৫২। এবং এই যে ছাত্রলীগ আমরা বলি, ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের সেই পুরনো সংগঠন। তো ছাত্রলীগ শুরু হয়েছে সেই কি বলবো পাকিস্তান জমানা থেকে। সেই পাকিস্তান জমানা থেকে প্রথমে ছাত্রলীগ, তারপরে আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ, তারপরে ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন। এই যে একটা সুদীর্ঘ ইতিহাস, পরতে পরতে তারা তৈরি করেছে একটা সফলতার আর একটা ব্যর্থতার, একটা কলঙ্কের আর একটা হলো সাফল্যের। মুক্তিযুদ্ধ যেভাবে তাদের সফলতা, বাকশাল তাদের ব্যর্থতা। এদেশের বহু সফলতার সূতিকাগার যেভাবে আওয়ামী লীগ, তদ্রূপ বহু ব্যর্থতার সূতিকাগার তারাই এই মন্দ কাজগুলো শুরু করেছে। ইতিহাস আপনি কিভাবে দাফন করবেন? ইতিহাস তো কখনো দাফন করা যাবে না, ঘুরে ফিরে নামগুলো আসবে। আপনি মেট্রো রেলকে কিভাবে দাফন করবেন বলেন? ৩০০ ফিটকে আপনি কিভাবে দাফন করবেন? আপনি সেই রূপপুর পারমাণবিক কেন্দ্র এটাকে কিভাবে দাফন করবেন? হাউ ইট ইজ পসিবল? কি করে করবেন আপনি বলেন? ফলে অ্যাজ এ হোল এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলছেন, আলটিমেটলি এই কথাগুলো আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, এই কথাগুলো বিএনপির পক্ষে চলে যাচ্ছে, এই কথাগুলো ভারতের পক্ষে চলে যাচ্ছে। এবং তিনি যত বেশি অ্যাকশন দেখাবেন, এই সমস্ত ব্যাপারে যত নেতিবাচক কথাবার্তা বলবেন, ততই তাকে সবাই সালাউদ্দিন বলবে, ততই তাকে সবাই শিলং সালাউদ্দিন বলবে, ততই তাকে সবাই ভারতের এজেন্ট বলবে। এবং এটা তার কপাল খারাপ। তিনি বুদ্ধিমান মানুষ, সাহসী মানুষ, জীবনে সফলতা পেয়েছেন বহু ক্ষেত্রে। কাজেই এই সফলতার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে তার দলের এই সেম কথাগুলো যদি আওয়ামী লীগ দাফন কাফন হয়েছে এটা যদি গয়েশ্বর বাবু বলতেন, সবচেয়ে কম সমালোচনা হতো। এ ধরনের কথা যদি মির্জা আব্বাস বলতেন, ইভেন মির্জা ফখরুল সাহেব বলতেন, তাহলে ওটার একটা ইফেক্ট থাকতো। কিন্তু সালাউদ্দিন সাহেব যদি এই কথাগুলো বলেন, কোনো অবস্থাতেই এটা বিএনপির জন্য, আমাদের রাজনীতির কারোর জন্য এটা ভালো ফলাফল বয়ে নিয়ে আনবে না বিএনপির জন্য। দ্বিতীয়ত হলো যে যখন আপনি আওয়ামী লীগের চ্যাপ্টারটি ক্লোজ করতে চাচ্ছেন, ধরুন আপনার কথা, সালাউদ্দিন সাহেবের কথা আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করে আওয়ামী লীগকে ভুলে গেলাম যে আওয়ামী লীগ এখানে নো মোর, আমাদের দরকার নেই। এখন আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী নাহিদ ইসলাম, শেখ হাসিনার পরিবর্তে নাহিদ ইসলাম। প্রধান প্রতিদ্বন্দ্বী আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। এবং প্রধান রাজনৈতিক দল আগামীতে আমাদের ফাইট করতে হবে এনসিপির সঙ্গে, এবং এনসিপি আগামীতে সরকার গঠন করবে। এটা অপশন। আওয়ামী লীগ থাকা মানেই তো বিপ্লবের শক্তি হিসেবে ১ নম্বরে চলে আসবে এনসিপি। আচ্ছা, দ্বিতীয় যে শক্তি সেটা আসবে কারা? জামাত। তো জামাত দ্বিতীয় শক্তি। জামাতকে আমরা প্রথম শক্তি আমি এখানে বললাম না। এর কারণ হলো যে আজকে যে বিষয়টি নিয়ে সবাই টানাটানি করছে, বিপ্লব নিয়ে, জুলাই আগস্ট বিপ্লব নিয়ে বিএনপি টানাটানি করছে, জামাত টানাটানি করছে, কিন্তু সবাই জানে যে এটা এনসিপির সম্পত্তি। তো কাজেই এই বিপ্লবটি যদি সফল হয়, আওয়ামী লীগ যদি আসলে কবরে চলে যায়, তাহলে এই বিপ্লবের ফলে তো চলে গেল। বিএনপি বা জামাত তো আসলে আওয়ামী লীগের একটা পশম স্পর্শ করতে পারেনি। সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোক বড় বড় কথাবার্তা বলছেন, তারা তো আওয়ামী লীগের জমানায় একটা উফ শব্দ করতে পারেননি। আমি এই জমানাতে যে কজন লোক খুব স্ট্রেট
ফরওয়ার্ড হইতে কথাবার্তা বলছেন, বয়সে ছোট, কিন্তু নির্ভেজাল কথাবার্তা বলছেন আমজনতা পার্টির সভাপতি জনাব তারেক রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। তাকে বাংলাদেশের দ্বিতীয় তারেক রহমান হিসেবে অভিহিত করা যেতে পারে। তো আমজনতা পার্টির সভাপতি জনাব তারেক রহমান বিভিন্ন টকশোতে গিয়ে যে কথাগুলো বলছেন, এটাই হলো রিয়ালিটি, এটাই হলো বাস্তবতা। তিনি জুলাই নিয়ে যে কথা বলছেন, 32 নম্বর যে কথা বলছেন, আজকের বাংলাদেশ নিয়ে যে কথা বলছেন, তিনি পিনাকিকে নিয়ে যে কথা বলছেন, আমার দেশের মাহমুদুর রহমান জামাতকে নিয়ে যে কথাগুলো বলছেন, এটা হলো একেবারে বাস্তব। এর সে কোনো বাস্তব কথা নেই। আমার কাছে মনে হয় যে যদি নম্বর দিতে হয়, তাহলে 1 নম্বর বাংলাদেশে এই মুহূর্তে সত্যবাদী হিসেবে, নির্ভীক কথা হিসেবে এবং নির্ভেজাল কথা হিসেবে এই সাম্প্রতিক 2 বছর নিয়ে, এর আগের কথা বাদ, এই 2 বছর নিয়ে যারা সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কথাবার্তা বলছে, একদম নিরপেক্ষ, তার মধ্যে জনাব তারেক রহমান প্রধান, মানে আমজনতা পার্টির সভাপতি তারেক রহমান। তো যদি আপনি জুলাইকে মূল্যায়ন করতে চান, তাহলে এই তারেক রহমানের জন্যই আজকে বিএনপি ক্ষমতায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য না। ইভেন তারেক রহমান সাহেব, যিনি আমজনতার সভাপতি, তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বর্তমান হাসনাত, সার্জিস, অন্যান্য যারা আছেন, তারা প্রথমত আন্দোলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিলেন, তারা ডিজিএফআইয়ের কবলে চলে গেলেন। তারা যেটা বললেন যে এখন যারা আন্দোলন করছে তারা সন্ত্রাসী, আমরা না। তো ওই প্রেক্ষিতে এই আমজনতার সভাপতি জনাব তারেক রহমান, তিনি আন্দোলনের নেতৃত্বে চলে এলেন এবং আস্তে 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 সাধারণ মানুষ সম্পৃক্ত হলো। তো এই যে সাধারণ মানুষ যে সম্পৃক্ত হলো, ঠিক সেই সময়টাতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এই যে এখন আমরা যাকে দ্বিতীয় তারেক রহমান বলছি, তাকে নিয়মিত ফোন করতেন, তাকে বিভিন্ন রকম উৎসাহ দিতেন, উদ্দীপনা দিতেন এবং কিছু টাকা পয়সাও দিতেন। এবং তারেক রহমান বলছেন যে 1 নম্বর তারেক, মানে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি ওরকম 4 লাখ 5 লাখ টাকা দেননি, আমাকে 20,000 25,000 এরকম করে টাকা দিয়েছেন। তো এই যে দেখুন, এখন আপনি যদি সালাউদ্দিন সাহেব এই মুহূর্তে যদি সেই জুলাইকে আপহোল্ড করতে চান, যে এই জুলাই সব কিছু যারা আমাকে ক্ষমতা এনেছে, এই জুলাই সব কিছু যা শেখ হাসিনাকে কবর দিয়েছে, এই জুলাই সব কিছু যা কিনা আওয়ামী লীগের দাফন কাফন সম্মিলিত করেছেন, তাহলে নেক্সট প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের জনতা দলের প্রধান জনাব তারেক রহমান। বিকল্প তারেক রহমান সাহেবের যে প্রতিদ্বন্দ্বী, তারেক রহমান সাহেব বলছেন যে আমি হলাম অরিজিনাল এই সময়টাতে, যারা এই সবাই যখন আন্দোলন থেকে চলে গেছে, সবাই যখন পিস টার্ন নিয়েছে, তখন আমি প্রথম এই বাঁশের লাঠি হাতে নিয়ে এই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য, দেশের মালিকানা ফিরিয়ে আনার জন্য সেই রামপুরাতে দাঁড়িয়েছিলাম। এটা সত্য কথা, ইতিহাসে সেগুলো দেখেন। তো তার সেই বিজয়টিকে পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস, হাসনাত, সার্জিস এরা ছিনিয়ে নিয়েছে বলে তারেক রহমান সাহেব অভিযোগ করছেন। মানে তো সেই অভিযোগের ভিত্তিতে এখন বাংলাদেশে একটা পোলারাইজেশন হচ্ছে। দেখেন, আমি কিন্তু কখনো আমজনতা দলের তারেক রহমানকে নিয়ে এত ডিটেলস বলিনি, কিন্তু ব্যাপার হলো যে তিনি এখন মিডিয়ায় হটকেক, তাকে সবাই গ্রহণ করছে। এমনকি সে 32 নম্বর ভেঙেছে, বঙ্গভবন ভাঙতে গেছে, সিপিবির অফিস ভাঙতে গেছে, কিন্তু এই কাজগুলো যে তার অন্যায় হয়েছে সে এখন স্বীকার করছে। সে এখন জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে গর্ব অনুভব করছে না, এই কথাগুলো সে স্বীকার করছে। ফলে সত্যিকার অর্থে আমজনতা বলতে যা বোঝায়, সাধারণ জনতা বলতে যা বোঝায়, সেটি এখন আমজনতার দলের সভাপতি তারেক রহমান সেই পর্যায়ে চলে গেছে। এখন আপনি তাকে তারেক বলে আর ঠাট্টা করতে পারবেন না। যেখানে দেশের প্রধানমন্ত্রী লন্ডনে থেকে তাকে নিয়মিত টেলিফোন করতেন, এই যে এখন তো ক্ষমতায় আছে, সে তো অস্বীকার করতে পারবে না, ফোন করে আবার মাত্র 1020 টাকা দিতেন। উনি বলতেন যে উনি আমার দিয়েছে 20,000 টাকা, আর আমি নিজের বিক্রি করা টাকা দিয়ে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে এই আহত লোকদেরকে সাহায্য করেছি। বলেন তাহলে সেই জুলাই বিপ্লবের মূল মাস্টার মাইন্ড কে, সুবিধাভোগী কে?
কাজেই এই জুলাইকে কেন্দ্র করে যদি আগামীতে পট পরিবর্তন হয়, নতুন কেউ ক্ষমতা আসে আদার দেন বিএনপি, তাহলে সালাউদ্দিন সাহেবরা আগামীতে যে পরাজিত হবেন এই জনাব দ্বিতীয় তারেক রহমান অথবা তার অপোনেন্ট যারা আছেন হাসনাত, সার্জিস, নাহিদ, এদের কাছে। এটা হলো রূঢ় বাস্তবতা। তো কাজেই এই যে দাফন কাপড় নিয়ে যে কথাবার্তা বলছেন, আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি, কিন্তু প্রতিটি কথাকে যদি আপনি এভাবে বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে এই দাফন কাফনের মাধ্যমে আওয়ামী লীগের উপাখ্যানটাকে শেষ করে দিয়ে এখন জুলাই যারা বিপ্লবী, জুলাই যারা যোদ্ধা, তাদেরকে বিএনপির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং সংগতি কারণে এরা এম্পাওয়ার্ড হয়ে যাবে। এবং এখন তারা যে ভাষায় কথাবার্তা বলছে, এই কথা আর 15 দিন পরে দেখবেন যে সম্পূর্ণ রিভার্স হয়ে গেছে, পাল্টে গেছে। এবং এদের সঙ্গে বহু, এমনকি এই যে জনাব তারেক রহমান আমজনতা দলের সভাপতি, এর সঙ্গে যদি আওয়ামী লীগের লোক, দলে দলে আওয়ামী লীগের লোক যোগদান করে, এর পিছনে যদি সবাই তারেক ভাই জিন্দাবাদ দেয়, এবং এখানে এর যত বেশি বলবে তারেক ভাই জিন্দাবাদ, তারেক ভাই জিন্দাবাদ, আমার নেতা তারেক রহমান, তারেক ভাই, ততই এটা প্রধানমন্ত্রীর জন্য, তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কতটা অস্বস্তিকর হবে, কতটা অবমাননাকর হবে। একবার একটু চিন্তা করেন তো, যে মুখগুলো খুলে গেছে, আপনি তো মুখ বন্ধ করতে পারবেন না, সেই জিনিসগুলো হয়ে গেছে। ফলে এই যে মাদ্দা জিল্লুহুল আলী বলতে যাকে বোঝানো হয়, মানে প্রধানমন্ত্রীর ছায়া যার উপর আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই যে আওয়ামী লীগ নিয়ে যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন, এটা রাজনীতিতে কি রসায়ন তৈরি করছে, কি প্রতিক্রিয়া তৈরি করছে। তিনি যে আওয়ামী লীগের দাফনের ব্যবস্থা করছেন, কাফন করা হয়ে গেছে, জানাজা দিয়ে ফেলছেন, এই টোটাল জিনিসগুলো, তাও আবার দিল্লিতে, এটার কি প্রতিক্রিয়া হতে পারে রাজনৈতিক। সেকেন্ড থিং হলো জনগণের মধ্যে কি হতে পারে। মানে বাংলাদেশের 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, তারা হয় এই সময়ের মধ্যে যারা বাংলাদেশে আছেন তারা আওয়ামী লীগ ত্যাগ করেছেন, বিএনপিতে যোগদান করেছেন, অথবা আমজনতা দলে যোগদান করেছেন। কাজেই বাংলাদেশে আওয়ামী লীগ নেই। আর যারা আওয়ামী লীগ ধারণ করেন তারা সবাই দিল্লিতে আছেন, কলকাতাতে আছেন, ভারতের মাটিতে আছেন। কাজেই ওই আওয়ামী লীগ আর ফিরে আসবে না, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ওখানে রাজনীতি শেষ। এই তো সরল, কিন্তু ঘটনা কি তাই? কেউ যদি ভাই ঢিল মারে তাকে তো পাটকেল খাইতে হবে, কাচের ঘরে বৈশা তো ঢিল দেওয়া উচিত না। যার জন্য দেখো না শাওনের সমস্ত ইতিহাস বাইরে হয়ে আসছে, আবার থানায় জিডিও হয়েছে। তোমার নাম আছে কিনা আমি জানি না, তুমি বোধহয়, আমার মনে হয় অন্য কারো চাপে, বা তোমার হাজবেন্ড বলছে হ্যাঁ প্রতিবাদ করো, কারণ এর মধ্যে শোনা যাচ্ছে আওয়ামী লীগ আসতেছে, হাসিনা আপা আসতেছে, এবং এই গাজীপুরে কোন একটা নেতা আওয়ামী লীগের সে বিদেশ থেকে আইসা মিছিল বাইর করছে। এইসব দেখা হয়তো তোমার মাথার মধ্যে ঢুকছে যে হ্যাঁ হাসিনা আপা আসতেছে, এখন কিছু বইলা রাখি, যদি জেলও নিয়ে যায় আমি নেত্রী হইয়া বাইরমু, নেতা হইয়া বাইরমু। এইটাই তো ভাবছো মনে মনে? না, এটা ভুল ভাবনা। বুঝে নিলাম তোমরা স্বাধীনতার পক্ষে, থাকো না ভাই স্বাধীনতার পক্ষে, কেউ তো না করে নাই, কিন্তু জুলাইতে যা কিছু হয়েছে তুমি তো ভাইয়া দেখছো। হ্যাঁ, তুমি আমাকে ভাইয়া ডাকো, এই জন্য আমি তোমাকে ভাইয়া ডাকতেছি। খুব ভালো করে জানো তুমি আমাকে, আমার কথাগুলো একটু মন দিয়া শুনো। জুলাইতে যে রক্তপাতটা হয়েছে, যদি তুমি না দেখা থাকো বা ভুইলা যায় থাকো, এই ভিডিওগুলা এই সোশ্যাল মিডিয়া তো আছে, তো দেখো। এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কথা বলো তাহলে ঢিল মাইরা ওই পাটকেল তো খাইতেই হবে তোমাকে। এখন দেখো তোমার অতীতটাই না আনতেছে সামনে, ওই যে টাকলা মুরাদকে নিয়ে, তোমাকে নিয়ে অনেক কথা আবার সামনে নিয়ে আসতেছে। কারণ কি জানো? ওই যে মিসাইল মারলে অ্যান্টি মিসাইল মারতে হয়, ওই অ্যান্টি মিসাইলের মধ্যে পইরা গেছো। বর্তমান যুগটা তো এরকমই, বুঝো না কেন? সবুর ধরতে হবে, তো বুঝার চেষ্টা করো। আর ওনাকেই বা বোঝার চেষ্টা করার কথা আমি বলি কিভাবে? শিল্পী মানুষ ভাই, আবেগী মানুষ, আপাকে অনেক ভালোবাসতো, ওই ভালোবাসা থেকে ঝাঁপায়া পড়ছে। আর শাওনকেও তো খুবই ভালোবাসতো, কিন্তু শাওন যে একটা ট্র্যাপের মধ্যে ফেলছে এইটা হয়তো মাহি বুঝতে পারে নাই, আরেকজন বুঝতে পারে নাই। উনি কিন্তু আবার উকিল মানুষ, অনেক বুদ্ধি ওনার মাথার মধ্যে, তো বুদ্ধি গিজ গিজ করে, সোজা একটা প্যারা ঢুকাই দিলে স্ক্রু হয়ে বাইরে হয়ে যাবে, এরকম বুদ্ধি রাখে। কে উনি? আমাদের ওই যে সুমন সাহেবের, ব্যারিস্টার সুমন সাহেবের সহকারী। সুমন সাহেব যখন বিএনপি আর জামাতকে নিয়ে অনেক রকম আইনি মার প্যাচ খেলতো, বক্তব্য রাখতো, আর উনি পাশে থেকে
মিটি 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 হাসতো। আমরা কিন্তু সুমন সাহেবের দিকে তাকাইতাম না, কারণ কি জানেন, দেখার কি আছে, টাক মাথা, কি দেখুম, তাকায় থাকতাম ওই যে পিয়া জান্নাতের দিকে। আবার উনি মডেলও, বিজ্ঞাপনও করে, দেখতো সুন্দর, হাসিটা ভাই দারুণ থাকতো, মুস্কি মুস্কি হাসতো, মুখ টিপা টিপা, কারণ খোঁচা মারতেছে কাদের, জামাত ইসলাম এবং বিএনপি কে ধুইয়া দিতেছে, এটা মজা নিতেছে উনি। তার মানে কি জানেন, উনি পুরাটাই আওয়ামী লীগ মাইন্ডের, আর শাওনও আওয়ামী লীগ মাইন্ডের, শাওনের মা আওয়ামী লীগের এমপি ছিল, সব মিলায়া জিলায়া উনিও প্রতিবাদ করতে চলে আসছে, না বুঝা আসছে। শাওনের উদ্দেশ্যটা বুঝতে পারে নাই, শাওন তো আপনাদেরকে ব্যবহার করলো, আপনারা ইউজ হইলেন তো। আর কি হইলো, আপনি আপনার স্যারকে বেজ্জতি করলেন, সুমন সাহেবকে নিয়ে, আপনাকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে এই ফেসবুকে, এটা তো আপনার স্যারকে আপনি বেজ্জতি করলেন। কি দরকার ছিল মুখ খোলার, একটু সবুর ধরেন না, মাত্র তো 2 বছর গেছে, 24 মাস মাত্র তো গেল, এর মধ্যে অস্থির হয়ে গেলেন। 19 বছর অপেক্ষা করছে, একটু আগেই তো বললাম বিএনপির মতো বিশাল বড় দল 19 বছর অপেক্ষা করছে, আর আপনারা 19 মাস 24 মাসের মধ্যেই অস্থির হয়ে গেলেন আপার জন্য। কিন্তু আপা কোথায়? আপা কি আসলে দিল্লিতে আছে, না কলকাতায় চলে আসছে, নাকি নাই অন্য কোথাও চলে গেছে? কারণ সালাউদ্দিন সাহেব কেন বলল ঢাকাতে যাদের পতন হয়েছে তাদের কবর হয়ে গেছে দিল্লিতে, কবর কথাটা কেন বললো? এটা তো ভাই ডেঞ্জারাস কথা। অন্য কিছু জানে কি না, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, ভিতরের খবর সবই তো রাখে, আমরা তো এইসব খবর পাবো না। সমস্ত গোয়েন্দা বিভাগ উনাকে তো খবর দিতেই থাকে। এমন কিছু কি শুনলো আসলে দি এন্ড হয়ে গেছে, এরকম কোনো বার্তা ওনার কাছে কি আছে? এভাবে কেন বলল? আর কখন বলল, কোন মাসে বলল? জুলাই মাসে বলল। আরেকটা সুন্দর কথা বলছে, কি কথা জানেন? এটা আপনারা হয়তো পছন্দ করবেন না অনেকে, কিন্তু আমি পছন্দ করছি। কথাটা কি, যে আমি শিলংয়ে ছিলাম এবং আমার নেতা তারেক রহমান লন্ডনে ছিল, আমরা ওইখান থেকেই এই জুলাই গণ অভ্যুত্থানটাকে পরিচালনা করছি, নেতৃত্ব দিছি। আমরা বিদেশে ছিলাম বলেই এই জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, দিল্লিতে কবর হয়েছে, আমরা বিদেশে ছিলাম বইলা। কথাটা কি অর্থ দাঁড়াইলো? ওনারা তো বিদেশে, তাহলে কি করছে? ওইখান থেকে ওনারা গাইড করছে। দেশে থাকলে তো ওনারা অ্যারেস্ট হয়ে যেত, গাইড করতে পারতো না, যুদ্ধ পরিচালনা করতে পারতো না। তার মানে কি বুঝাইতে চাচ্ছে? আমরা এইটুক তো বুঝতে পারতেছি, সবচেয়ে বড় দাবিদার ওনারাই হইতে চায় জুলাইয়ের দাবিদার। আর ওনাদেরকে যদি দাবিদারটা কইরা দেওয়া যায়, ওনাদেরকে যদি এই মালিকানাটা দেওয়া যায়, ওনারাই জুলাইয়ের অভ্যুত্থান ঘটাইছে, এই কথাটা যদি আমরা সবাই মিলা বলি, তাহলে দেখবেন ওনারা জুলাইয়ের সাথে চলে আসবে। আরে এনসিপি একটা বোকামি করছে, গোপনে যদি জামাত ছাইরা ওনাদের সঙ্গে চলে আসতো, বিএনপির সঙ্গে চলে আসতো, অনেক আগে এই গণভোটের অধিকার পাওয়া যেতাম, জুলাই সনদপত্রের স্বীকৃতি পাওয়া যেতাম। এখন দিতে পারতেছে না কেন? এই এনসিপির কারণে। এনসিপি ওইদিকে চলে গেছে, মানে জামাত ইসলামের সাথে আছে, 11 দলের সাথে আছে। জুলাই স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গেই তো ভাই হেফাজত থেকে, জামাত থেকে, এনসিপি থেকে 11 দল একটা বিজয় মিছিল নিয়ে বাইর হবে, সারা পৃথিবীকে দেখাই দিবে যে আমরা নতুন ভাবে আবার দেশটাকে স্বাধীন করছি। এইখানেই সবচেয়ে বড় প্রবলেমটা, রাজনৈতিক সবচেয়ে বড় প্রবলেমটা ঠিক এই জায়গাটাই, মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। কারণ কি জানেন, আমি তো এতদিন না কইছি, না 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 করছি, এখন যদি আমি হ্যাঁ করি, তার মানে ওরা আমাকে জোর কইরা না থেকে হ্যাঁ করাইলো, ওদের দাবির কাছে আমি মাথা নত করলাম, এইটাই তো বুঝায়, তাই না? এখানেই ফাইসা গেছে বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রীর কথা এবং ওনার সামনে দাঁড়ায়া ছাত্ররা যেভাবে প্রতিবাদ করতেছে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা একেবারে সরাসরি তো ভাই কাকে না করলো? আওয়ামী লীগকে কবর দেওয়া মানে কি জানেন আপনি? পার্শ্ববর্তী দেশকে কবর দিয়া দেওয়া। কারণ কি জানেন, পার্শ্ববর্তী দেশেরই তো এই আওয়ামী লীগ দলটা কাদের, এটা কি আপনারা বুঝেন না? ওনাদের দল তো, এই পার্শ্ববর্তী দেশের দল। এই দলটাকে ওনারা পালতো একটা কারণে, যেন 71-এর চেতনা বাঁচায় রাখতে পারে। 71-এর চেতনা বাইচা থাকা মানে কি জানেন? তারা আমাদের হৃদয়ের মধ্যে জায়গা কইরা নিল। এখান থেকে কেউ বাইর করে ছুঁইরা ফেলে দিবে এইভাবে, এটা তারা কোনোদিন কল্পনা করে নাই। তার মানে ওই দিল্লিতে কিন্তু ওনার সঙ্গে ওনাদেরও কবর হয়ে গেল, তাই না? এইটাই তো বুঝাইলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ওই কথাটা কখন বলছে? একটু আগে বললাম না,
সব খবর উনার কাছে থাকে, দেশি গোয়েন্দা বিদেশি গোয়েন্দা সব নিউজ উনার কাছে থাকে। সব কনফার্ম হয়েই তো ভাই এই জুলাই মাসে ডিক্লার দিয়ে দিল। জুলাই ডিক্লার দিছে, দিবে, জুলাই ডিক্লার দিব। এটা কি ডিক্লার? স্বৈরা শাসকের কবর হয়ে গেছে। তার মানে কি, আর তো কোনো বাধা নাই। এই জুলাই তো উনি শিলং থেকে আর তারেক রহমান সাহেব লন্ডন থেকে পরিচালনা করছে, ওনাদেরই তো জুলাই। ওনাদের জুলাই কি আমরা ওই 70% ভোট দিছি যে না, ওনাদের জুলাইকে যে জুলাই ওনারা পরিচালনা করছে এটা আমরা মাইনা নিতে রাজি আছি। হ্যাঁ, আমরা মাইনা নিতে রাজি। তারপরও জুলাই সনদপত্রের স্বীকৃতি দেন, গণভোটের অধিকার দেন। আর বেশি কিছু চাওয়ার নাই। ওই একটা চাওয়া পূরণ হওয়া মানে কি জানেন? নতুন বাংলাদেশের জন্ম হওয়া। তা যদি হয় তাহলে 23শে জুন আওয়ামী লীগের যেদিন প্রতিষ্ঠা বার্ষিকী সেদিন সেনাবাহিনীর নামালেন কেন? সেদিন আপনার আনসার বাহিনী ছিল না, বিজিবি ছিল না যেটা আপনার অধীন, বা পুলিশ বাহিনী ছিল না? তো তাদেরকে বাদে কেন আপনি সেনাবাহিনী নামালেন? এবং এখন আজকের এই সময়টা পর্যন্ত এখনও সেনাবাহিনী আপনি মাঠে রেখেছেন এই জুলাই মাসে। আপনি এই 15ই আগস্টকে নিয়ে আপনার কি ভয় হচ্ছে না এখন? আপনার যদি ভয় হয় তাহলে তো সে মরল না, সে তো মরেনি। আওয়ামী লীগ তো মরেনি, দাফন কাফন তো প্রশ্নই আসে না। বরং শীত হয়ে সে দাঁত ভেস্কি দিয়ে জিব্বা নাড়াচ্ছে। এবং একজন মরা মানুষ, আপনি যাকে মনে করছে একজন মরা মানুষ, ওই আগেই বললাম, একজন মরা মানুষ যদি চিত হয়ে শুয়ে আপনাকে ভেংসি কাটে, জিব্বা বের করে, কিংবা সেই তর্জনী উচিয়ে, পিনাকি ভট্টাচার্য যেইভাবে তার মানে তর্জনী উচিয়ে আঙ্গুল উচিয়ে কী যেন একটা দেখাতে চায় বা করতে চায়, ওইরকম যদি কোনো আওয়ামী লীগের লোক যাকে আপনি মৃত মনে করছেন সে যদি আঙ্গুলটা এভাবে উচিয়ে ফেলে, তাহলে কেমন লাগবে বলেন তো? মনে হবে এটা ভৌতিক কাণ্ড না? বলে পুরো এই 6 কোটি মানুষকে আপনি একটা ভৌতিক জগতে পাঠিয়ে দিচ্ছেন। ইটস নট দ্য ওয়াইজ। আওয়ামী লীগ শুড বি রিকনসিলিয়েটেড। এখানে রিকনসিলিয়েশন ছাড়া আমাদের রাজনীতির কোনো মুক্তি হবে না। কাজে এই ধরনের কথাবার্তা দলের জন্য, সরকারের জন্য, দেশের জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।